নতুন সরকার কি সত্যিই বাংলাদেশের শিক্ষা খাতকে বিশ্বমানের সঙ্গে সমান তালে এগিয়ে নিতে পারবে? শিক্ষায় বাজেট বৃদ্ধির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেই অর্থ কি কার্যত মাঠ পর্যায়ে পৌঁছে শিক্ষার্থীর কল্যাণে ব্যবহৃত হবে, নাকি এটি কেবল প্রতিশ্রুতির সীমাবদ্ধতায় থাকবে? তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কি যথেষ্ট প্রস্তুত? বিজ্ঞান, কোডিং ও রোবোটিক্স শিক্ষার মতো আধুনিক পাঠ্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা কি খাপ খাওয়াতে সক্ষম হবে? নতুন এই শিক্ষাগত দিগন্তে বাংলাদেশ কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারবে, নাকি আমরা আরও পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছি? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আয়োজন। শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না সরকার। সরকার বলছে শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রী শপথ নেয়ার দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলন করে শিক্ষা নিয়ে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন 12 পরিকল্পনা। মন্ত্রণালয় থেকে জানানো হয় এই 12 পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে ঈদুল ফিতর প্রথম ধাপ, ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপ এবং 12 থেকে 36 মাস পর্যন্ত 3 ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এখন দেখার বিষয় কি আছে এই 12 পরিকল্পনার মধ্যে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গেল বছরগুলোতে জিডিপি অনুপাতে শিক্ষায় বাজেট বরাদ্দ হয়েছে 1.5 থেকে 2% কাছাকাছি। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন শিক্ষা খাতে বরাদ্দ হবে জিডিপির 5%। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে শিক্ষায় 5% বরাদ্দ দিতে? প্রতিবেশী দেশ ভারত গেল কয়েক বছর শিক্ষায় বরাদ্দ জিডিপির 4.1% থেকে 4.6% পর্যন্ত। বিভিন্ন সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা নেপাল চলতি অর্থ বছরে শিক্ষায় ব্যয় জিডিপির 3.69%। খুব ভালো অবস্থায় আছে ভুটানের শিক্ষায় বরাদ্দ 5.58%। মালদ্বীপে শিক্ষায় বাজেট বরাদ্দ জিডিপির 5.17%। এমনকি আফগানিস্তানেও শিক্ষায় বরাদ্দ বাংলাদেশের চেয়ে বেশি 2.86%। তাহলে প্রশ্ন হচ্ছে, নানা সূচকে বাংলাদেশ সার্কভুক্ত দেশ থেকে এগিয়ে থাকার পরেও শিক্ষায় বরাদ্দ কেন তলানিতে? পরিসংখ্যান বলছে সার্কভুক্ত 8 দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের চেয়ে শিক্ষায় বরাদ্দে কিছুটা এগিয়ে বাংলাদেশ। তাই বলা যেতেই পারে, সরকার যদি শিক্ষাকে সত্যিকার অর্থেই প্রাধান্য দিয়ে থাকে তাহলে আসছে বছরগুলোতে শিক্ষায় বরাদ্দ বাড়ানো খুব একটা কঠিন হবে না। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, বরাদ্দ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের সাথে মাঝারি মেয়াদের বাজেট কাঠামো অনুযায়ী 3 বছরের ধাপে ধাপে ফিসকাল আপলিফট প্ল্যান দেয়া হবে। ফিসকাল আপলিফট প্ল্যান দেব। প্রশ্ন হচ্ছে, বাজেট বৃদ্ধি করলেই কি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে? বাজেট বরাদ্দের পর টাকা কোথায় যাবে, কিভাবে যাবে, তারও তো একটা মহাপরিকল্পনা প্রয়োজন। অর্থাৎ খরচের গুণগত মানও বদলাতে হবে। যদিও মন্ত্রণালয় স্বীকার করছে, বছরের শেষে বরাদ্দের টাকা খরচ না হওয়ায় বড় একটা অংশ ফেরত চলে যায়। গত অর্থ বছরেই মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়ন তহবিলের প্রায় 53% অব্যবহৃত থেকে ফেরত গেছে এর আগের বছরগুলোতেও। এক্ষেত্রে দায়িত্ব পাওয়া মন্ত্রীরা কি করবেন? মন্ত্রীরা বলছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন ও প্রকল্প গেটকিপিং স্কুল বর্ষপঞ্জির সাথে রিঅ্যালাইন করা, অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করা, টেক্সট বুক, প্রশিক্ষণ নির্মাণ সবকিছুর আলাদা মাইলস্টোন থাকবে। বাজেটে যা বরাদ্দ হয় তার বেশিরভাগই চলে যায় শিক্ষকের বেতনে। তাহলে প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার মান সবকিছু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষক প্রশিক্ষণ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার এসবের বিনিয়োগ কি আগের মতোই থাকবে? মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের বেতন, অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যয় স্বাভাবিকভাবেই চলছে। তবে এবার দৃষ্টি থাকবে শিক্ষক প্রশিক্ষণে। বরাদ্দ বাড়বে গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতায়। শিক্ষার্থীরা বাংলার সঙ্গে ইংরেজি শিখছে, কিন্তু এরই মধ্যে বিশ্বে প্রভাবশালী হয়েছে আরও বহু দেশ যারা নিজেদের ভাষাতেই বিশ্বে এগিয়ে চলছে। এই অবস্থায় বাংলাদেশের প্রস্তুতি কি? শিক্ষার দুই মন্ত্রী বলছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি
তৃতীয় কোনো ভাষা বাধ্যতামূলক করতে চাচ্ছে সরকার। আরবি, চীনা, জাপানি, ফরাসি। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় শিখবে, অর্থাৎ শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় শিক্ষার্থী তৃতীয় ভাষা নির্ধারণ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো শেখার জন্য যে পরিবেশ তা কি আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? এজন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভাষা ল্যাব প্রয়োজন। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বলছে বাংলাদেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২১,০৮৬টি। তাহলে এইসব প্রতিষ্ঠানে একটি করে কক্ষ স্থাপন করতে হলেও বাংলাদেশে তৃতীয় ভাষা শেখার জন্য ২১,০৮৬টি কক্ষ স্থাপন জরুরি। এর জন্য প্রয়োজন সময়, অর্থ। তবে মন্ত্রণালয় বলছে যা আছে তা দিয়েই কাজ শুরু করা হবে। মাধ্যমিক পর্যায় থেকেই বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি সাক্ষরতা, প্রজেক্ট ভিত্তিক কাজকে প্রাতিষ্ঠানিক করা হবে। প্রতিটি উপজেলায় নির্বাচিত স্কুলে রোবোটিক্স ও মেকার কর্নার স্থাপন করার মহাপরিকল্পনার কথা জানাচ্ছে সরকার। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করারও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ইভেন্ট হিসেবে নয়, টাইম টেবিল হিসেবেই খেলাধুলাকে নিয়মিত করা হবে। সরকার বলছে কারিকুলাম মূল্যায়ন করা হবে সরকারি স্কুল, বেসরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা, কওমি শিক্ষা ও কারিগরি সবগুলোর মধ্যেই শিক্ষার মানের সমতা নিয়ে আসবে। এই সমতাকে সরকার বলছে মিনিমাম লার্নিং স্ট্যান্ডার্ড। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত, শিল্প একাডেমিয়া, ইন্টার্নশিপ, ক্যারিয়ার সেন্টার সবকিছু মাথায় নিয়েই এগিয়ে যেতে চায় সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই যে মহাপরিকল্পনা, এটা বাস্তবায়ন কি আদৌ এত সহজ? এখানে সরকারের প্রকল্পের টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজ কি শতভাগ পাওয়া যাচ্ছে? শ্রেণীকক্ষে কি শেখানো হলো? প্রতিদিন কত শিক্ষক অনুপস্থিত বা দেরিতে এসে আগে চলে যায়, বা এসেই বিদ্যালয়ের বাইরে গিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়া শিক্ষকদের কোনো তথ্য কি আছে সরকারের কাছে? বা থাকলেও অভিযুক্তদের কোনো জবাবদিহিতা কি আছে? এর উত্তরে সরকার বলছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড, প্রকল্প অগ্রগতি, প্রশিক্ষণ সংখ্যা, উপস্থিতি, বই বিতরণ, কর্মঘণ্টা, স্কুল কলেজ পর্যায়ে শিক্ষা রিপোর্ট কার্ড, অভিযোগ ও সেবার মান পর্যবেক্ষণ, নাগরিকদের জন্য ট্র্যাকিং নম্বর ভিত্তিক ফিডব্যাক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 কোটি জনসংখ্যার এই দেশে প্রাক প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করছে 4,90,00,000 শিক্ষার্থী। এখন দেখার বিষয়, যে মহাপরিকল্পনা নিয়ে শপথের প্রথম দিন থেকেই এগিয়ে যাচ্ছে মন্ত্রণালয়, তার কতটুকু লক্ষ্য অর্জন করা যায়।